ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বাংলাদেশ ইসলামী ছাত্রলীগ 1990 সালে 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচিতে যে তার যাত্রা শুরু হয়েছিল একটি স্লোগানকে সামনে রেখে যে আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনের সংবিধান পাবো না। ইসলামী ছাত্রলীগ 1990 সালে একটি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ধারাবাহিকভাবে 24 সালেও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, ইসলামী ছাত্রলীগ সেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন করেছে। ইসলামী ছাত্রলীগ চাই এদেশে একটি সুন্দর রাষ্ট্র, যে রাষ্ট্রের মৌলিক অধিকার প্রত্যেক মানুষ মৌলিক অধিকার পাবে, বিচার বহির্ভূত হত্যা হবে না, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করবে, একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ ইসলামী ছাত্রলীগ আগামীতে কামনা করছে এবং এই লক্ষ্যে ইসলামী ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যেহেতু আপনার পরবর্তী বিজয়ের পরবর্তী করণীয় শীর্ষক আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হয়। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সুশাসন এবং সুবিচার সকলে নিশ্চিতভাবে পাবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে চিকিৎসা ব্যবস্থা শুধু যে শহরের মধ্যে থাকে তা নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সুচিকিৎসা নিশ্চিত হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে শিক্ষাঙ্গন হবে দলীয়করণ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, যেখানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে এসে লাশ হয়ে বাড়িতে ফেরত যেতে হবে না, কোনো মায়ের বুক খালি হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের সকলের মতাধিকার প্রকাশ করার সুযোগ থাকবে, যেখানে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আপনারা যারা রয়েছেন সবাই স্বাধীন সার্বভৌমভাবে যৌক্তিকভাবে কাজ করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ দেশ চাই যে বাংলাদেশের মধ্যে কোনো অন্যায় থাকবে না, সুবিচার নিশ্চিত হবে, জবাবদিহিতামূলক আচরণ থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে মানুষের যে নৈতিক যে অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে যে ভোট দেওয়ার যে বিষয়গুলো রয়েছে আর কি সংবিধিবদ্ধ নিয়ম অনুযায়ী তার সুন্দরভাবে সুনিশ্চিত হবে এবং এটার জন্য কারো এক্সট্রা কোনো কিছু করতে হবে না। বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা দেশকে যাচ্ছি যে আমাদের দেশটা হচ্ছে এমন একটা 6 ঋতুর দেশ, অর্থাৎ শৈতলা শুক্লা শস্য শ্যামলা সুন্দর একটা দেশ, যেখানে 6টা ঋতু কার্যক্রম আমরা দেখতে পাই এবং এই 6টা ঋতুর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ সব সময় লেগেই থাকে আমরা দেখতে পাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যে দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এমন সৃষ্টি হবে যেটার জন্য স্পেসিফিকলি মানুষকে এগিয়ে আসার চাইতে সরকার সবার আগে এগিয়ে আসবে, মানুষ সেখানে সহযোগিতা করবে, মানুষ তাদেরকে সাপোর্ট দেবে, সবকিছু করবে, কিন্তু সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিংবা অন্যান্য দল আসুন্নাহ ফাউন্ডেশন যারা রয়েছে ওনারা কখনো মুখ্য ভূমিকা পালন করবে না। দেশের যে সরকার থাকবে, দেশের যে মন্ত্রণালয় থাকবে তারা মুখ্য ভূমিকা পালন করবে। আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, সামাজিক সংগঠন যারা রয়েছে তারা তাদেরকে সহযোগিতা করবে, কিন্তু দেশের যে রাষ্ট্রীয় যে কার্যক্রম রয়েছে বা যে সকল মন্ত্রণালয় রয়েছে তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস না থাকার কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, আমাদের উপর আস্থা রাখছে বা বিভিন্ন সংগঠনের উপর আস্থা রাখছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের যে শাসক যারা থাকবেন তারা হবেন ন্যায়পরায়ণ, তাদের উপর সকল জনগণ যারা রয়েছে তাদের সকলের আস্থা বিশ্বাস সবকিছু থাকবে এবং তারাই নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সম্মুখ পানে। জনতার বিজয়ের পরে শিক্ষা ব্যবস্থায় আমরা যেটা লক্ষ্য করছি সেটাকে আপনারা কিভাবে দেখছেন? শিক্ষায় যে মানে একটা স্থবিরত অবস্থা এবং দোদুল্যমান অবস্থা সেটাকে কিভাবে দেখছেন? শিক্ষা ব্যবস্থার যে সংকট সেটা তো আমাদের কাছে নতুন না, অনেক পুরাতন। তো আমরা দাবির মধ্যে একটা উল্লেখ করেছি যে শিক্ষা খাতে বরাদ্দ 1.76, তো এটাকে বাড়িয়ে না বরাদ্দের কথা বলা হয় নাই, বিজয়ের পরবর্তী যে শিক্ষা ক্ষেত্রে যে সমস্যাটা ছাত্ররা শিক্ষকদের উপরে যে সমস্যাগুলো এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি। তো আমরা আশা করব নতুন সরকারের কাছে খুব দ্রুত শিক্ষা ব্যবস্থাকে তারা গঠন করে ঢেলে সাজাবেন এবং শিক্ষা ব্যবস্থার যে সকল জায়গায় ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবেন এবং ক্যাম্পাসগুলো আমরা জানি যে দীর্ঘদিন একটা সংগঠনের ছত্রছায়ায় আধিপত্যে ছিল, তো এই ক্যাম্পাস সন্ত্রাস মুক্ত করার জন্য আমরা এই দাবিটা নিয়ে আসছি এবং শিক্ষা ব্যবস্থার যে সকল ত্রুটি রয়েছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আমরা কামনা করছি। সেটা বলা হয় না যে ছাত্র জনতার বিজয়ের পরে
শিক্ষকদেরকে জোর জবরদস্তি করে যেখানে মানে করা হচ্ছে, আবার সেই শিক্ষককে রাখার জন্য আন্দোলন করা হচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মানে এখানে দুর্নীতি পরায়ণ যারা ছিল, যারা ছাত্রদের পক্ষে ছিল না, যারা শিক্ষক ছিল, তাদেরকেই মূলত অপসারণ করা হয়েছে এবং দাবি উঠছে। এবং যারা ছাত্রদের পক্ষে ছিল, দেশের পক্ষে ছিল, ন্যায়সঙ্গত আন্দোলনের পক্ষে ছিল, তারাই সপদে জায়গায় বহাল আছে। বলো। আমি যে বলতে চাচ্ছি যে অনেক সময় যে শিক্ষকরা হয়রানির শিকার হয়, দেখা যায় এগুলো কথা আমার বলতে খারাপ লাগতেছে, দেখা কান ধরে উপোস করাচ্ছে বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় শিক্ষকরা। বিভিন্ন কলেজ, ভার্সিটি বা স্কুল পর্যন্ত আমরা দেখি। ক্ষেত্রে ছাত্র মজলিস কি এগিয়ে যাবে কিনা শিক্ষকদের পক্ষে? শিক্ষকরা হচ্ছে জাতির আমি যদি বলে থাকি যে পুরো পৃথিবীতে যদি সম্মান পাওয়ার মতো কোনো ব্যক্তি থাকে, তাহলে একটা হচ্ছে শিক্ষক জাতি, আর একটা হচ্ছে চিকিৎসক জাতি। শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং আমরা সেটাকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু শিক্ষকের ছায়ার তলে থেকে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক লেজুর ভিত্তিক মদতপুষ্ট কোনো কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে চায়, তার প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে অবশ্যই সামথিং রং। উনি ওনার শিক্ষকতার যে নৈতিক যে মানদণ্ড, সেটা যদি তিনি হারিয়ে ফেলেন, তাহলে ছাত্রদেরও জবাবদিহিতা বা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। তবে আদত শিক্ষকরা সবাই সম্মানিত ব্যক্তি। আমরা চাইবো শিক্ষকরা যেন শিক্ষকদের জায়গাতেই থাকেন, তারা যেন আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথে পরিচালিত করেন। আমরা প্রত্যাশা করব শিক্ষকরা সবসময় জাতিকে নিয়ে ভাববে, সমাজকে নিয়ে ভাববে, অন্ধকার থেকে কিভাবে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে সেই দিকে ভাববে। শিক্ষকরা কখনোই কারো মদতপুষ্ট হবে না, কারো লেজুর ভিত্তিক হবে না, কারো তেলবাজি করবে না। এই ধরনের কার্যক্রম যদি কেউ যদি করে থাকে, তাহলে আমি মনে করি একজন সুস্থ প্রগতিশীল ছাত্র নেতা বা ছাত্র রাজনীতিবিদদেরও প্রয়োজন রয়েছে তাকে জবাবদিহিতার কাছে নিয়ে আসা। আমাদের একটা আন্দোলন ছিল যে কোঠা থাকবে না, মেধার ভিত্তিতে আমরা সব জায়গায় আমরা বৈষম্য থাকবে না। আপনি কি মনে করেন আগামী বাংলাদেশে এই প্রথাটা চালু হবে বা আমরা এটাকে ধরে রাখতে পারবো? কেন নয়? আমরা স্বপ্ন দেখি, এমন একটা সমাজ গঠনের, আমরা স্বপ্ন দেখি এমন একটা বিশ্ববিদ্যালয় গঠনের, যে বিশ্ববিদ্যালয়ে আফরানের মতো কোনো ছেলে কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা দেশের, এমন একটা ক্যাম্পাসের, যে ক্যাম্পাসের মধ্যে আবু বকরের মতো ছেলে কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজে, যে সমাজে বিশ্বজিতের মতো ছেলে দিনে দুপুরে কখনো হত্যা হবে না। আমরা বিশ্বাস করি যদি যৌক্তিক এবং সঠিক নেতৃত্ব যদি ক্ষমতায় যদি আসে, তাহলে তাদের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর এবং সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব। যেই দেশ হবে মেধাভিত্তিক, যে দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, যে দেশ হবে আগামীর সম্ভাবনায় আমরা যে ধরনের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের। ছাত্র জনতার আন্দোলনে আপনাদের